আগমনের প্রথম দিকে আমি তখনও জানতে পারিনি তার জন্য আমার মধ্যে কিসের অনুভূতি হচ্ছিল। বুঝতে পারিনি আমার মনের রাজ্য জুড়ে তার রাজত্ব ইতোমধ্যে একটু একটু করে শুরু হতে যাচ্ছিল। তার মোহময় মুখটা দেখার জন্য আমার দৃষ্টি প্রতিনিয়ত তাকে খুঁজে বেড়াতো। তার প্রতিটি পাগলামিপূর্ণ অভিব্যক্তি শোনার জন্য আমার মন প্রাণ ব্যাকুল হয়ে উঠত। তার নরম স্পর্শ পাবার আকাঙ্ক্ষায় প্রচন্ড উন্মাদ উন্মুক্ত হয়ে যাব আমি কখনো ভাবিনি। আজ আমি শঙ্কিতপূর্ণ। এই নির্জন জেলের মধ্যে কোথাও তুমি নেই, তোমার স্পর্শ নেই, তোমার দেখা নেই, তোমার আগমন নেই। তোমার জন্য নিজ থেকেই আমি শেষ হয়ে যাচ্ছি। আজও এই অন্ধকার সেলের ভেতর অদ্ভুত আলোর জন্য প্রতীক্ষায় আছি। আমার বিশ্বাস তুমি আমার ব্যর্থ জীবনের সবচেয়ে সার্থক ব্যক্তি হিসেবে আসবে। এক নতুন তীরের উন্মোচন করে আমার শেষ চিহ্ন নিয়ে তুমি আবারও নিজেকে গড়বে, ভুলিয়ে দেবে সমস্ত ঈর্ষা, কুল্লসতা, যন্ত্রণা, স্বার্থপরতার প্রহর। আমি শুধুই স্বপ্ন দেখি তোকে ঘিরে, সমাজকে ঘিরে, দেশ ও রাজনীতিকে ঘিরে। একদিন হবে দেখা, যেদিন ভেঙে যাবে সব মিথ্যার পরিকল্পনা। হয়তো একদিন বীরবেশে ফিরবো, নয়তো সত্য আঁকড়ে লাশ হয়ে অগোচরে হারিয়ে যাব। সকাল 10:20। নাস্তার টেবিলে মগের হ্যান্ডেলে আঙুল পেঁচিয়ে ঠোঁটের কাছে আনতেই বিশ্রী রিংটনে ফোন বাজতে লাগলো। মগটা টেবিলে আগের জায়গায় রাখতেই ফোনটা রিসিভ করে কানে রাখলো। অমনি ওপাশ থেকে সতর্ক ভঙ্গিতে কেউ বলল। উত্তরটা শুনে মুখের পাউরুটি আর চিবোতে পারল না সাগরত। এক চিৎকার দিয়ে চেঁচিয়ে উঠতেই কফি ফেলে দৌড় লাগালো। কালের আবর্তনে দুঃসহ জীবনের গতিবেগ আশ্চর্য ধারায় পরিবর্তন হলো। পশ্চিম আকাশে ডুবে যাওয়া তপ্তহীন সূর্যটা পুনরায় পূর্বাকাশে তেজি রূপে দেখা দিল। নবজাগরণের দামামা শব্দে বজ্রকণ্ঠের মতো উচ্চারিত হতে লাগলো চারধার জুড়ে। ক্ষণে ক্ষণে যন্ত্রণা সহ্য করতে থাকা পূর্বের জীবনে হঠাৎ এক টুকরো আশার আলো জ্বলে উঠল মহাসংগ্রাম শেষে। দেহের সব শক্তিটুকু খরচ করে শক্ত মনোবলের আদর্শ পূর্বে সে যখন জেল থেকে অব্যাহতি পাওয়ার এক গুঞ্জন শুনল, তখন মনে প্রাণে আরো কঠোর হয়ে উঠল সে। এবার আর হার নয়, মিথ্যার বেড়াজাল ছিঁড়ে অবশ্যই হবে সত্যের জয়। দুর্নীতিবাজি মিথ্যাবাদীকে পরাস্ত করার দায়িত্ব এবার ঐশ্বরিক শক্তির উপর ন্যস্ত। দুনিয়ার মানুষ যখন বিবেকের আদালতে পরাজিত, ঐশ্বরিক জগতের সেই সৃষ্টিকর্তাই তখন বিচার করতে সমর্থ। প্রকৃতির অভিশংসয় এবার দহনের মতো জ্বালিয়ে দিবে মিথ্যার কিঙ্করকে। সাগ্রত সেদিন কফি ফেলে আধা খাওয়া নাস্তা ছেড়ে সত্য সন্ধানের উদ্দেশ্যে দৌড় লাগিয়েছিল ঠিকই, কিন্তু মৃত্যুর খুব কাছাকাছি নাকি পূর্বে যাত্রা হচ্ছিল জেলে। এর পরের ঘটনা আজও ধোঁয়াশা, আজও অজানা, আজও সকলের নিকট গোপন। তীব্র উত্তেজনায় আবারও ফেটে পড়ে পুরো ঢাকা শহর। সংবাদ মাধ্যমে আবারও মুখ্য হয়ে ওঠে ওয়াসিব পূর্বের খবর। বড় বড় নেতারা নিন্দাবাক্য বাদ দিয়ে টিভির সামনে তাদের গুরুত্বপূর্ণ আলোচনায় বসল। কনকনে শীতের মৌসুমে পূর্বের অব্যাহতির খবর যেন উত্তাপের মতো মুখরিত হচ্ছিল। যারা এতদিন চুপ ছিল এবং পূর্বের উপর জুলুমের তামাশা দেখেছিল, তারা হুট করে মাথাচাড়া দিয়ে উঠল সত্যের জানার জন্য। শুরু হলো মানববন্ধন, সড়ক অবরোধ এবং হৈ হৈ মাতামাতিতে লম্বা র্যালির আন্দোলন। গুটিয়ে থাকা জনগণ এক সুপ্ত করাঘাতে দাবিয়ে রাখা সত্য উদ্ঘাটনের জন্য প্রচণ্ড উন্মুখ হয়ে উঠল। আদালতে তখন পূর্বের কেস নিয়ে দফায় দফায় শুনানি হচ্ছিল ঠিকই, কিন্তু শেষমেশ কাঙ্ক্ষিত দিন হিসেবে বিচার শুনানির দিনটিও চলে এলো দ্রুত। পূর্বকে 3 সপ্তাহ ধরে অত্যাচার করে না, খাবার নিয়ে নিরাসক্ত দেখায় না, কোনরূপ অত্যাচারও করে না জেলখানায়। কেন করে না সেই বিষয়টা এখনো ধোঁয়াশার আড়ালে আবৃত। কি করেছিল পূর্ব, যার জন্য জেল থেকে মুক্তি পাওয়ার শুনানি
আকস্মিক এসে পড়ল। বিচারের দিন যখন পূর্বকে আদালতে পেশ করা হলো, তখন সাগরত প্রচণ্ড মাত্রায় অবাক হয়েছিল। পূর্বের অবস্থা এতটাই রোগা, জীর্ণ ও অসুস্থ হয়ে পড়েছে যে আগের রূপের সাথে এই রূপটা কোনোভাবেই মেলানো যাচ্ছিল না তখন। কিন্তু চোখের দৃষ্টি এবং মনের তাগিদ যেন আগের মতোই বলিয়ান, অটল, অবিচল ছিল ওর। সাগরত তার দীর্ঘ সাধনার প্রচুর চেষ্টার পূর্বকে বের করে আনার নানা পন্থা অবলম্বন করেছিল ঠিকই, কিন্তু শেষ মুহূর্তে এমন কি ঘটেছিল জেলের ভেতরে, যার জন্য আজ পূর্ব অব্যাহতি পাওয়ার ঘোষণা পাচ্ছে, সেটা সম্পূর্ণ অজানা ওর। পূর্ব যেন বিরাট এক সত্য বুকের ভেতর পুষে রেখেছে। সাগরত অনেক জিজ্ঞাসা করেও পূর্বের কাছ থেকে সেই সত্য জানতে সমর্থ হয়নি। পূর্ব চুপ ছিল, কিন্তু নিজের গম্ভীর ব্যক্তিত্বের মাঝে কিছু একটা অগোচরে লুকিয়ে বেড়াচ্ছিল। পূর্বের ভাগ্যের চাকা হুট করে অনুকূল্য হয়ে উঠেছে, ভাবা যায়নি। এ খবর শুনে ওয়াসিফ ভিলায় গর্ভবতী পূর্ণতা এক পলক পূর্বকে দেখার জন্য অস্থির হয়ে উঠলেও নিজের দায়িত্ববদ্ধতায় নিজের দৃষ্টি রেখে সেও সেই ইচ্ছাটাকে দমিয়ে রাখল। পূর্ব জেল থেকে শেষ যেই চিঠিটা সাগরতের হাত দিয়ে পাঠিয়েছিল, তাতে সে স্পষ্ট করে বলেছিল যে কোনো অবস্থায় বাড়ি থেকে এক পা যেন না বেরোয়। যত দুর্ভোগ, যত দুর্যোগ, যত দুশ্চিন্তাই হোক না কেন, বাড়ির সীমানা পেরিয়ে বাইরে যাওয়ার প্রতি পূর্ব তার রক্তমাখা লেখনীতে জোরালো হুঙ্কার দিয়েছিল। টিভির পর্দায় যখন পূর্বকে নিয়ে নানান সমালোচনা হতো, তখন অদ্ভুতভাবে কেউ না কেউ সেই জবাবের পাল্টা একটা যোগ্য উত্তর দিয়ে মুখ বন্ধ করে দিত। পূর্বকে ঘিরে যত মিথ্যা মামলার ফ্যাসাদ পাকানো হয়েছিল, তার মধ্যে একটা প্রমাণসাধ্য হয় যে পূর্বের অধীনে কর্মরত ব্যক্তি হিসেবে ব্যক্তিগত গাড়ির যে ড্রাইভার ছিল, অর্থাৎ মমিনী, ওই কোকেনের প্যাকেটগুলো গাড়ির গদিতে লুকিয়েছিল। এটা প্রমাণ করতে সাগরত নিজের হাতেই সবটা হ্যান্ডেল করে প্রমাণ এনেছে। মমিন এখন পলাতক হলেও মমিন ওয়াসিফ ভিলার যে কক্ষে থাকতো, সেই রুম তল্লাশি করে দেয়াল ঘড়ির পেছনে কোকেনের প্যাকেট পাওয়া গিয়েছে। সেই সাথে জুসের বোতলে ফ্যান্সিডিল এবং টিস্যুর বক্সে রিভলভার পেয়েছে পুলিশ। নাটকীয় ঘটনায় সব কিছু আগে থেকেই সাজানো গোছানো পরিকল্পনায় লাগছিল সাগরতের। পূর্বকে গ্রেপ্তার করার পর তদন্ত 2 বার পুরো বাড়ি তামা করে তল্লাশ করেছিল পুলিশ। বাদ যায়নি তখন মমিনের কক্ষ, কিন্তু সেই সময় মমিনের কক্ষ থেকে সামান্য সুতা উদ্ধার করতে পারেনি পুলিশ। তাহলে আজ কিভাবে পুলিশ ওয়াসিফ ভিলায় আসতে না আসতে মমিনের কক্ষে ঢুকে ওগুলো এক মনে পেয়ে গেল? গভীর ষড়যন্ত্রের গন্ধ যখন চারপাশে আচ্ছন্ন করে রেখেছিল, তখন সেটা কেবল সাগরত টের পেয়েছিল। ওয়াসিফ পূর্বের আকস্মিক নীরবতা, কিছু জিজ্ঞেস করলে চুপ করে থাকা, মমিনের দোষী সাব্যস্ত ঘটনা, আদালতে হঠাৎ পূর্বের নির্দোষ প্রমাণ হওয়া, জেল থেকে মুক্তির ঘোষণা আসা, এ সবই যেন বানোয়াট খেলার একটা অংশ ঠেকছিল। রাজনীতি নামক ধূর্ত খেলায় পূর্ব শেষ মুহূর্তে কোনো জঘন্য অংশে জড়িয়ে পড়ল কিনা, এ নিয়েও নানা সংখ্যায় পড়ল সাগরত। কিন্তু পূর্ব এনিয়ে বিনিয়ে সাগরতকে একটা বুঝিয়ে দিল, জেলের ভেতরে যা হয়েছে তা সকলের ভালোর জন্য হয়েছে, এবং সেই ভালোর রেশেই পূর্ব বহু কষ্ট শেষে জেল থেকে মুক্তি পাচ্ছে। সে কোনো অন্যায় কাজ কস্মিন কালেও করেনি, না সে আজ কোনো অন্যায় কাজ করছে। সাগরতের জন্য এমন কথা বিশ্বাস করা কঠিন হলেও রাজনীতির জগতে সবই সম্ভব, এটাও সে কাটায় কাটায় মানত। কিন্তু জেলের ভিতরে যা হয়েছে দ্বারা পূর্ব কোন ঘটনাকে ইঙ্গিত দিল, সেটা বুঝতে পারেনি সাগরত। আদালতে আসামি হিসেবে পূর্বের পক্ষ থেকে যে উকিল দাঁড়িয়েছিল, তাকেও যেন অদ্ভুত কারণে অন্য মনস্ক দেখাচ্ছিল। পূর্বের মুখ থেকে শোনা 3 জন ব্যক্তির মধ্যে যার নামটা পূর্ব জোর দিয়ে বলেছিল, সেই ইমতিয়াজ উদ্দিন যেন প্রফুল্ল চেহারায় আদালতে বিচারে শুনানিতে শুনছিল।
সাগরত এবার পূর্বের গভীর চেহারা দেখে ঘটনা বোঝার চেষ্টা করে। আরেকবার চেষ্টা চালায় ইমতিয়াজের উৎফুল্ল মেজাজের চেহারা দেখে, কিন্তু ফলাফল প্রতিবারের মতোই শূন্য হয়ে যায়। সাগরত জেলের ভিতরে যেই দারোগাকে টাকা খাইয়ে অভ্যন্তরীণ ঘটনা শুনত, সেই দারোগাই অন্তিম মুহূর্তে কোনো জবাব ঢুকাতে পারল না। শুধু এতটুকুই ছিল দারোগার শেষ কথা যে একদিন ইমতিয়াজ উদ্দিন পূর্বকে দেখতে জেলে এসেছিল, এবং সেদিন ইমতিয়াজ উদ্দিন কি কথা বলে সেটা জানা যায়নি। তবে পূর্ব প্রচুর আকুতি সুরে মিনতি করেছিল কোনো কিছু নিয়ে। এক পর্যায়ে নাকি হাত জোর করেছিল ইমতিয়াজের সামনে, এবং ইমতিয়াজ উদ্দিন পৈশাচিক হাসিতে হো হো করে হাসছিল এ দৃশ্য দেখে। এরপর থেকেই পূর্ব চুপ হয়ে যায়, নিজ থেকেই খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, এবং পানির ছিটে ফোটাও সে গলা দিয়ে নামানো কমিয়ে ফেলে। ইমতিয়াজ উদ্দিন সেই সাক্ষাৎটাই ছিল শেষ সাক্ষাৎ। এরপর থেকে সে আর জেলে আসেনি পূর্বকে দেখতে। এখনো বিশাল রহস্য মনে গুজে দিয়ে গেল, কিন্তু দারোগা আর কোনো গোপন তথ্য দিতে পারেনি সাগরতকে। উত্তপ্ত মরুভূমিতে এক ফোঁটা পানি পেলে মন যেমন উচ্ছ্বাসিত হয়ে ওঠে, তেমনি ওয়াসিফ ভিলায় পূর্বের আগমন শুনে রুক্ষ ভারাক্রান্ত শীর্ণ পরিবেশ পাল্টে গিয়ে অনাবিল খুশিতে উল্লাসিত হয়ে যায়। আয়েশা এ খবর যখন জানতে পারেন, নিজের কান্না আটকাতে পারেনি। তখন খুশিতে কেঁদে দিতেই ফ্লোরে বসে পড়েন তিনি। খোদার দরবারে প্রতিদিন মাথা ঠেকিয়ে আরজি যা যা জানিয়েছিল, তন্মধ্যে বড় ইচ্ছাটি কবুল হয়ে গেছে আজ। মাতৃমনে সকল ব্যথা এই একটি খবরের উপশম হয়ে উঠেছে তৎক্ষণাৎ। পূর্ণতাকে সুসংবাদ জানাতে গিয়ে রুমের দরজায় কড়া নাড়লে পূর্ণতা অশ্রুধারা মুখ মুছে শাশুড়ির কাছে আসে। আয়েশা অশ্রু নয়নে অপলকে তাকিয়ে থাকতেই হঠাৎ গাল ভিজে ওকে জড়িয়ে দেয় পূর্বের ছাড়া পূর্বের ছাড়া পাওয়ার কথা। কোনো এক কারিশমায় উনার ছেলেকে অতি শীঘ্রই ওয়াসিফ ভিলায় ফিরিয়ে দিচ্ছে মহান শক্তিশালী খোদা। কথাটুকু শেষ করতেই আয়েশা তৎক্ষণাৎ শব্দ করে কেঁদে ওঠে, দুহাতে পূর্ণতাকে জড়িয়ে ধরে। হাউমাউ করে তীব্র কান্নায় ভেঙে পড়লে পূর্ণতার ঢোলা পোশাকের ম্যাক্সি নামধারী বস্তু তার কাঁধে টপটপ করে আয়েশার অশ্রুপাত হতে থাকে। পূর্ণতা স্থির হয়ে দাঁড়িয়েছিল শুধু। আয়েশাকে পাল্টা করে দুহাতে জড়িয়ে ধরে মানসিকভাবে সে ছিল না। আয়েশাকে পাল্টা করে দুহাতে জড়িয়ে ধরার মানসিকতায় সে ছিল না। সবকিছু ভেঙে চুরে বিধ্বস্ত কান্নায় বুক নিংড়ে আসছিল পূর্ণতার। অবশেষে বহু প্রতীক্ষায় সেই সুবর্ণ সংবাদটি এসে পড়েছে কর্ণকুহরে। চোখ বন্ধ করে ঠোঁট কামড়ে আকস্মিক কান্নার জন্য ধীরে ধীরে কাঁপছিল সে। আচমকা গলদেশ পেরিয়ে ফোপানো সুর নিস্তব্ধ রুমের ভেতর প্রবেশ হতেই ধীরে সুস্থে আয়েশাকে জড়িয়ে ধরার হাত দুটো সজোরে জাপটে ধরে। আয়েশা কাঁধে মুখ লুকিয়ে পূর্ণতা কাঁদতে থাকে। ক্ষণিকের মধ্যে দুজনের মধ্যে আনন্দ অশ্রুর ধারাবর্ষণ ঘটলে আয়েশা নিজেকে অনেকক্ষণ পর সামলে নেয়। নিজের ভেজা চোখ শুকনো হাতে তোয়ালে মুছে নিজের সফেদ শাড়ির আঁচল টেনে পূর্ণতার সিক্ত গাল মুছে দেয়। পূর্ণতা তখনও চোখ বন্ধ করে হু হু করে কাঁদছিল। একটা হাত পেটের উপর রেখে অন্য হাতটা শাশুড়ির হাতের মুঠোয় দিল। মুঠোয় ধরে রাখা হাতটা আয়েশা নিজের ঠোঁটের কাছে টেনে স্নেহ ভরা চুমু খেলো। পূর্ণতার চোখ দুটো ভালো করে মুছে দিতেই আয়েশা নরম কণ্ঠে বলল। আয়েশার শান্ত সুর শুনে পূর্ণতা বেশ সময় পরে ঠান্ডা হয়। বাথরুমে গিয়ে বেসিনের সামনে যেয়ে চোখ মুখে পানি ছিটা মারে। গলায় পাতলা ওড়না দিয়ে মুখ মুছতেই দক্ষিণ দিকের জানালায় নজর পড়ে। সন্ধ্যা শেষে রাতের আকাশ শুভ্র বৃত্তের চকচকে চাঁদ উঠেছে। সেই চাঁদের জ্যোৎস্নার আলোকে ঝিমিয়ে থাকা পরিবেশ স্নিগ্ধ লাগছে। পায়ে পায়ে হেঁটে জানালার কাছে যেতেই
শীতের হিমেল হাওয়া এসে গা কাঁপিয়ে দেয়। দুহাতের তালু দিয়ে দুই বাহুতে অনবরত উষ্ণ ভাব অনয়ন করতেই পূর্বের কথা আবার মনে পড়ে। মাস থেকে কতগুলো মাস পেরিয়ে গেল, ভাবা যায় না। যার চেহারা একবার না দেখলেই অস্থির হয়ে উঠত, সেই রাশভারী মুখটা কতদিন দেখতে পায় না। সেই মানুষটার বুকটার মধ্যে কতদিন মাথা রাখার সুযোগ মেলে না, হাত বাড়িয়ে স্পর্শ করার সৌভাগ্য হয় না। এখন আর রুমের মধ্যে সেই মানুষটার পরিচিত গন্ধও যেন বহুদিন ধরে নাকে আসে না। এখনো চোখ বন্ধ করলে জেলে সেই দৃশ্যপট স্মরণে ভেসে বেড়ায়। মনের অগোচরে তার পুরনো দিনগুলো এসে যায়। পূর্বের হাসি, কান্না, খুশির মুহূর্তগুলো মন আবারও খুব করে পেতে চায়। এবার এই মানুষটা আসলে আর তাকে কোথাও যেতে দেবে না। তার জীবনের সকল যন্ত্রণা মুছে দিয়ে কিছু সুখকর স্মৃতি দিবে পূর্ণতা, আর তাকে দূরে যেতে দেবে না। জানালার ডান পাশে শরীরে হেলান দিয়ে পেটের উপর ভার রাখে পূর্ণতা। রাতের ওই বৃত্তাকার চাঁদের দিকে দৃষ্টি রেখে মনে মনে বলতে থাকে কিছু কথা। মনের গোচরে তুমি আছো, চোখের গোচরে আজ নেই। চোখ বন্ধ করলে তোমাকে দেখতে পাই আমি, চোখ খুললে তুমি পাশে নাই। আয়মান তার ব্যস্ত জীবনে বিভোর হয়ে পড়লে সাবিহার প্রতি দায়িত্ব পালনে যথেষ্ট অনিয়ম শুরু করে। বিদেশ যাবার জন্য সবকিছু ঠিকঠাক করে সে দেশ ত্যাগ করতে মরিয়াছিল। এদেশে যতদিন সে থাকবে ততদিন কারণে অকারণে শ্রেয়ার স্মৃতিগুলো একটু হলেও মনের মধ্যে আনাগোনা হবে। আয়মান সেই ন্যূনতম স্মৃতিও এখন পুষতে ইচ্ছুক নয়। অনেকটা স্বার্থপরের মতোই সে নিজেকে নিয়ে চিন্তিত হতে চায়। শ্রেয়ার জন্য মনের মধ্যে বদ্ধ অবস্থান, যে ভালোবাসাটা এতদিন যত্ন করে রেখেছিল, তা যেন আকস্মাৎ অযত্ন করে ভোলার জন্য শক্ত হলো। এর জন্য সাবিয়ার সাথেও মুখ গোমরা করে কথা বলে আয়মান। নিজের প্রয়োজনীয় কথাবার্তা এবং টুকটাকি কাজও সে খুব সাবধানে কারোর সাহায্য ছাড়া করতে পছন্দ করে। সবাই যেখানে ভেবেছিল সাবিহার সান্নিধ্য পেয়ে আয়মান হয়তো বদলে যাবে, সেটা অবশ্য আর ফলস্বরূপ হলো না। চোখের সামনে বোন সমতুল্য পূর্ণতার যখন এত দুর্দশা হচ্ছিল, তখন নিজেকে সবচেয়ে বড় দুর্ভাগা হিসেবে আখ্যায়িত করে আয়মান প্রচণ্ড কষ্ট পেয়েছিল। নিজেকে তুচ্ছ তাচ্ছিল্য করে পূর্ণতার সামনে যাওয়াই কমিয়ে দিয়েছিল সে। পূর্ণতা নিজের গর্ভাবস্থা এবং পূর্বের আজ্ঞা পালনের জন্য বাড়ির বাইরে যেতে পারত না। আয়মানের সমস্যা নিয়ে সমাধান করার উপায়ও খুঁজে পেত না। কল করলে আয়মান কখনো রিসিভ করে কথা বলতো, কখনো সাইলেন্ট বা এয়ারপ্লেন মোড করে রেখে দিত। মানসিক অসুস্থতায় আয়মান দিন দিন ভেতর থেকে নিঃস্ব হয়ে যাচ্ছিল। এতগুলো মানুষ থাকার পরও মন খুলে কথা বলার কেউ তেমন ছিল না। অফিস শেষে খাবার খেয়ে সব সময়ের মতো সাবিহাকে জড়িয়ে ধরে ঘুমের চেষ্টা করত, কিন্তু ঘুম আর হাতছানি দিয়ে চোখের পাতায় আসতো না। এখনো সাবিহার সাথে চাহিদা পূরণের সম্পর্ক হয়ে ওঠেনি ওর। সাবিহাও জোর করেনি আয়মানের ইচ্ছার উপর। বারটা ছিল শুক্রবার, সময় 2টা পেরিয়ে দুপুর তখন। আগামীকাল পূর্ব রেহাই পেয়ে বাড়ি ফিরবে এবং সাকরত তার কর্ম শেষ করে সবাইকে বিদায় জানিয়ে ঘরমুখো হয়েছে। বিদায় বেলায় সবচেয়ে বেশি কেঁদেছে পূর্ণতা। পূর্বের খবরাখবর আনা, খোঁজ খবর রাখা এবং শেষমেশ নির্দোষ প্রমাণ করে সাকরত যে অবদানটা রেখেছে, এই অবদানের জন্য পূর্ণতা ওর কাছে চিরকৃতজ্ঞ। যখন একটার পর একটা বিপদ এসে জাঁকিয়ে ধরে, তখন অদ্ভুতভাবে সাগরত এসে সেই বিপদের হাল ধরে। এই দুনিয়ার স্বার্থপর মানুষের অভাব নেই, কিন্তু নিঃস্বার্থ মানুষের জন্য বোধহয় পৃথিবী আজও টিকে আছে। সাগরত যখন কান্না করা পূর্ণতার মাথায় হাত রেখেছিল, চোখ ঝাপসা এসেছিল ওর। এতিম হয়ে দুনিয়া জীবিত থাকা যতটা দুঃখের ছিল, আজ কর্মজীবনের জন্য পূর্ণতার মতো বোন পেয়ে সে নিজেকে সৌভাগ্যবান ভাবছিল। পূর্ণতার দিকে তাকালে মনের মধ্যে যে মোচড় অনুভব হতো, তা একটু হলেও শান্তিতে পরিপূর্ণ হলো। স্নেহ ভরা দৃষ্টিতে সাগরত পূর্ণতার হাত দুটো নিজের মুঠোয় চেপে শান্ত কণ্ঠে বলল,
আমার এই দুনিয়ায় কেউ নেই পূর্ণতা। আমার স্ত্রী, আমার সন্তান ছাড়া এই পৃথিবীর বুক আমার কোনো আত্মীয় নেই। আমার প্রচুর খারাপ লাগে, প্রচুর কষ্ট হয়। আমার ছোট মেয়েটা যখন নানি দাদি ফুফি খালা খুঁজে তখন কাউকে কাছে পায় না। আমি কখনো বলতেও পারিনি আমার বা স্নেহার আপন বলতে কেউ নেই, কিন্তু আজ বলতে চাই, যদি জীবনের কোনো পূর্ণ করে থাকি তাহলে তোমাকেই আমার বোন হিসেবে পেয়েছি। আমি আর কাউকে চাই না। সাউদা এবার জানুক তার একটু ফুফি আছে, একটা আদর্শবান ফুফা আছে। কিছুদিন পর একটা ফুফাতো ভাই বা বোন দুনিয়াতে আসছে। আমি তোমার পরিচয় সাউদাকে দেব। তোমার ওই ওয়াসিফ ভিলায় আমার জীবনের টুকরোটাকে খেলতে আনবো, কিন্তু তোমাকে আমি হারাতে পারবো না। আমার কর্মজীবনে প্রচুর ব্যস্ত থাকে। আমার স্ত্রী একা একা তার পুরোটা জীবন আমার জন্য আমার সেবায় লাগিয়েছে। কোনো আনন্দময় সমাগমে যাওয়ার সৌভাগ্য হয়নি। শুধুমাত্র পূর্বের মানুষটা আজ জেলে থেকে মুক্তি পেয়ে আমার সমস্ত ভার নামিয়ে দিয়েছে। আমি শান্তিতে নিজের বাসায় ফিরতে পারবো, শান্তির ঘুম দেব, আমার মেয়েটাকে সুখবর দেব। আমার কিছু চাওয়ার নেই পূর্ণতা। আমি কোনো টাকা নিতে চাই না, প্লিজ আমাকে টাকা চেক দিও না, এটা তুমি রাখো। একটা এতিমের জন্য আত্মীয় পাওয়ার সুখ টাকার কাছে বেশি হতে পারে না। আজ আমি সৌভাগ্যবান। কথাটুকু শেষ করতেই জ্যাকেটের হাতায় চোখ ঢেকে তাড়াতাড়ি পকেট থেকে রুমাল বের করলো সাগরত। পূর্ণতার দিকে পিঠ থেকে দ্রুত সে চোখ শুকনো করে মুছে ফেলল। গ্রাউন্ড ফ্লোরে উপস্থিত আয়েশাও অশ্রু বিজড়িত চাহনিতে সাগরতের কথাগুলো শুনছিল। তিনি পরমাহ্লাদে সাগরতের কাছে গিয়ে কাঁধে হাত রেখে বললেন, সাগরত এ কথায় প্রেক্ষিতে খুশি হয়ে সায় দেয়। সে নিশ্চয়ই সাউদা ও স্নেহাকে নিয়ে ওয়াসিফ ভিলায় আসবে। পরবর্তী কোনো কেস নিয়ে অন্য জেলায় দৌড়াতে হলে স্নেহা ও মেয়েকে এ বাড়িতে সবার মাঝে রেখে যাবে। সাগরত সবাইকে হাসি মুখে বিদায় জানিয়ে দরজার কাছে চলে আসলে হঠাৎ পা থমকে কিছু মনে পড়ার ভঙ্গিতে পিছন ফিরে তাকায়। পূর্ণতার দিকে এক চিলতে হাসি ফুটিয়ে সাগরত বলে ওঠে, একটা ফোন করলেই এই তাশরিফ সাগরত বোনের জন্য হাজির। আজকের মতো আসি, আবার দেখা হবে। পরের দিন সকাল 10টা। আজ পূর্বে ফেরার কথা। পূর্ণতার রাত ছটফট করে নির্ঘুমে কাটিয়ে ভোরের দিকে উঠে গেছে পূর্ণতা। মনের ভেতর অদ্ভুত অস্থিরতা কাজ করছে, সেই সাথে তীব্র উত্তেজনায় রুমের ভেতর পায়চারি করে হাঁটছে। আয়শার চাকর ডেকে হরেক রকমের রান্নার পরোসা বসিয়েছে। পুরো ওয়াসিফ ভিলায় কোনায় কোনায় ধুলো ও ময়লা পরিষ্কার করে চকচক করার প্রক্রিয়া চলছে। পূর্ণতা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না। ইচ্ছে করছে এক্ষুনি পূর্বের কাছে ছুটে যেতে। তার বলশালী দুই বাহুর মাঝে আবদ্ধ হওয়ার জন্য মন আকুলি বিকুলি করছে। সেই সাদা পাঞ্জাবি, সেই পরিহিত মুখ, সেই পরিচিত মুখ, সেই হৃদ কাঁপানো কণ্ঠস্বরের জন্য মনের উঠোনে ব্যাকুল অবস্থা চলছে। মাস্কের আড়ালে থাকা সেই ঘায়েল করা দুই চোখ আজ কিরূপ লাগবে? কঠোর চাহনির অটল দৃষ্টিতে চোখ দুটো বুকের ভেতর ধরফর ধরফর দামামা বাজিয়ে তোলে। তার স্পর্শে সমস্ত শরীর কাঁপিয়ে শিহরণ জাগায়। তার গায়ে পরিচিত সুবাস হৃদয় গহ্বরে সুগভীর জায়গায় গিয়ে করাঘাত করে। পূর্ণতা আনমনে যখন পূর্বকে নিয়ে চিন্তা চেতনায় মগ্ন, তখন ফোনের রিংটোন বাজিয়ে একটা মেসেজ বার্তা আসলো। পূর্ণতা শব্দটা শুনে চিন্তার জগৎ থেকে সদ্বিদ ফিরে পেয়ে বিছানা থেকে ফোন তুলে স্ক্রিনে চোখ রাখে। মেসেজের লাইনগুলো স্বাভাবিক হয়ে পড়তে থাকলে হঠাৎ ওর হাত অনবরত কাঁপতে শুরু করে। স্থির দৃষ্টিতে ফোনের উপর তাকিয়ে থাকতেই হাত থেকে ফোন খসে পড়ে। বিকট আওয়াজ করে ফ্লোরের সাথে বাড়ি খেয়ে ব্যাক পার্ট খুলে যায় ফোনের। হাত থেকে ফোন পড়ে গেল পূর্ণতার। চোখে মুখে ভারী বিস্ময় এবং কপাল ঘেমে একাকার। বুকের হৃৎপিণ্ড এখন বেগতিক ধারায় ছুটছে। হাতের শিরাগুলো টকবক করে রক্ত চালনা করছে। নিজের দৃষ্টি যদি অন্ধ হতো তাহলে মেসেজের লেখাগুলো হয়তো অবিশ্বাস করা যেত, কিন্তু এমন অব্যর্থক মেসেজের মানে কি?
যেখানে পূর্ব নিজেই টাইপ করে জানিয়ে দিয়েছে আজ সে বাড়ি ফিরতে আগ্রহী না। কেন আগ্রহী না? সে কেন বলতে চাইছে এখন? কি লুকিয়ে বেড়াচ্ছে মনের অন্তরস্থলে? পূর্ণতা কিছুই মাথা খাটিয়ে ভাবতে পারছে না। তার শরীর প্রচণ্ড দুর্বল অনুভব হচ্ছে। মাথা কেমন ভার ভার লাগছে। বুকের অবস্থা যেন অবর্ণনীয় অবস্থায় ধুকপুক করছে। হালকা গোলাপি ঢোলা ম্যাক্সিটা সচরাচর বেশ আরামদায়ক হলেও আজ সেই ম্যাক্সিটা মাত্রা রিক্ত ঘেমে উঠছে। মনে হচ্ছে এক্ষুনি মাথা ঘুরে পূর্ণতা ফ্লোরে লুটিয়ে পড়বে। সে নিজেকে স্থির করার জন্য দ্রুত বেডের উপর বসে পড়ে। জোরে জোরে কয়েক মিনিট লম্বা শ্বাস টেনে পরক্ষণে নিজেকে শান্ত করে। পেটের ভেতর আবারও সেই পুরনো ব্যথাটা চারা দিয়ে উঠেছে। পূর্ণতা সাথে সাথে দু ঠোঁট টিপে চোখ কুঁচকে ব্যথাটা হজম করার চেষ্টা করে। এই মুহূর্তে নিজেকে প্রতিকূল অবস্থায় ফেলার কোনো মানে নেই। যত দ্রুত সম্ভব নিজেকে ঠান্ডা করা উচিত। পূর্ণতা চোখ কুঁচকে এই অবস্থায় কিছুক্ষণ অটল বসে রইল। ব্যথাটা ধীরে ধীরে কমে গেলে নিজের কুচকানো চোখ খুলে ফেলল। বুক ভর্তি লম্বা নিঃশ্বাস টেনে শব্দ করে মুখছিদ্র ওষ্ঠপথে নিঃশ্বাস ছেড়ে দিল। মাথায় খোপা করা থাকলেও চুলের গড়ায় গড়ায় যেন ঘামে ভিজে ঠান্ডা লাগছিল। বুকের ধুকপুকানি তখনও কমেনি। ধরাস ধরাস করে হৃদযন্ত্র ছুটছিল। পূর্ণতার হাতের উল্টো পিঠে কপাল ও গলায় ঘাম মুছে বেড থেকে খুব আস্তে ধীরে উঠে দাঁড়াল। এক গ্লাস পানি খেতেই তার মনের গোচরে মেসেজের লেখাগুলো আনমনে ভাসতে লাগলো। পূর্ব সেই মেসেজে সব সময়ের মতো ইংরেজি বাক্যে কিছু জরুরি কথা লিখেছিল, যা পূর্ণতা বাংলা অনুবাদ করে গভীর চিন্তায় মশগুল ছিল। আমি জেল থেকে বের হয়েছি, আলহামদুলিল্লাহ। আমি সুস্থ আছি। আমি খুশি হয়েছি তুমি আমাকে নিতে বাড়ি থেকে বের হওনি। খবরদার বাড়ির বাইরে এক পাও বের করবে না। আমাকে পিক করার জন্য আয়মানকে পাঠিয়েছো বলে আমি খুশি। আজ আমি বাড়িতে ফিরছি না। নিজের খেয়াল রেখো। আমি শীঘ্রই তোমার কাছে আসছি। আমার জন্য অপেক্ষা করতে হবে না। সময় ও সুযোগ বুঝে আমি তোমার কাছে আসতে এক সেকেন্ডও দেরি করব না। আবারও অনুরোধ করছি, দয়া করে নিজের খেয়াল রেখো। আমি অবশ্যই দ্রুত ফিরব। বন্দি জগৎ থেকে যেহেতু বের হতে পেরেছি, নীরের মাঝে ফিরতে আর বেশি দেরি নেই। তোমার ওয়াসিফ পূর্ব, কারাগার থেকে মুক্ত। পূর্ণতা ফ্লোর থেকে ফোন তুলে সব জোড়া লাগিয়ে ঠিকঠাক করলো। আয়শার কাছে গিয়ে পূর্বের মেসেজটা দেখাতেই আয়শা হাস্যোজ্জ্বল মুখটা অন্ধকারের মতো কালো হয়ে গেল। আয়শা স্তব্ধ দৃষ্টিতে কয়েক মিনিট চোখ নিচু করে স্ক্রিনের দিকে তাকাচ্ছিল। ছেলের এমন বার্তা দেখে তিনি প্রচণ্ড মাত্রায় আশ্চর্য। ছেলের আগমন শুনে মনের মধ্যে খুশির যেই আনন্দ ধারা বয়ে চলেছিল, সেটা যেন হঠাৎই বাধা পেয়ে দুঃখের সাগরে পরিণত হলো। এই দুঃখে আয়শার রাতের খাবারটাও মুখে তুললেন না। বিমর্ষ মুখ করে রুমে চলে গেলেও এক চুল ঘুমাতে পারল না। এদিকে প্যারালাইসিস হয়ে শুয়ে থাকা পলাশ ওয়াসিফ অধীর অপেক্ষায় থাকার পরেও ছেলের দেখা পেল না। তিনি আয়শার মুখের দিকে তাকিয়ে ছটফট করতে লাগলেন। কিছু বলার জন্য গঙ্গাতে থাকলেও কিন্তু কিছুই তিনি বলতে পারল না। চোখ দুটো ঝাপসা হয়ে এলো ওনার। চোখের দুই কোণা থেকে তুমুল মেঘের মতো বর্ষণ শুরু হলো আবার। অথর্ব হয়ে শুয়ে থাকা পলাশ ওয়াসিফ অজস্র ব্যথা মুখ বুঝে সহ্য করে নিলেন। হয়তো মনের বন্ধ দরজার কড়া নেড়ে চিৎকার করছে, আমার ছেলেটা কেন আসলো না? ও আজ কেন আমার কাছে ফিরল না? আমার মতো অথর্ব দুনিয়ায় কেন নিঃশ্বাস টানছে? দমটা কবে ফুরিয়ে আমাকে জগৎ থেকে মুক্তি মিলবে? পলাশ ওয়াসিফ নিজের ব্যর্থ পথিকের মতো তাচ্ছিল্য করতে লাগলেন। কিন্তু ছেলের দেখা আর পেল না। রাত 2টা বেজে চলছে। রুমটা ঘুটঘুটে অন্ধকার। চোখে ঠিটে পড়া ঘুম নেই পূর্ণতার। অপেক্ষমান সময়গুলো খুবই কষ্টের, খুব দুঃখসহ, খুবই দুঃসহ।
পূর্ব কেন আসলো না এটা নিয়ে প্রচণ্ড মাথা খাটাচ্ছে পূর্ণতা, কিন্তু নানাভাবে সমীকরণ মিলালেও ফলাফল শূন্য হিসেবেই দাঁড়াচ্ছে। পূর্ব জেল থেকে বেরিয়ে সবার প্রথম এখানে আসবে, অথচ সেটা না করে সে এখন কোথায় যাবে? পূর্ণতা হাঁসফাঁস করতেই ঠিক করলো আয়মানকে এই মুহূর্তে একটা মেসেজ পাঠাবে। যদি আয়মান জেগে থাকে তাহলে নিজ থেকেই কল দিয়ে পূর্ণতার সাথে কথা বলবে। পূর্ণতা ঠিকই মেসেজ পাঠালো। 2 মিনিটের মাথায় আয়মান কল দিল। পূর্ণতা বালিশ থেকে মাথা তুলে বিছানায় হেড সাইডে পিঠ ঠেকিয়ে বসলো। আগ্রহ সুরে প্রশ্ন করে বলল, তুই জেগে আছিস? রাতে ঘুমাসনি? কি করিস এত রাতে? রাত কয়টা বাজে দেখেছিস? আয়মান ওপাশ থেকে মৃদু একটা নিঃশ্বাস ছাড়ল। সেই নিঃশ্বাসের সুরটা যেন হতাশার মতো ছিল। কিছু একটা নিয়ে ভীষণ আক্ষেপ পুষে দিনের পর দিন বিষণ্ণতা ছেয়েছিল। আয়মান তার বিষাদের সুরেই হালকা হেসে বলল, রাতে 2 ঘন্টার বেশি ঘুমাই না। আর ভাবিস না হ্যান ত্যান করি। আসলে ঘুম ধরে না, এই জন্য ঘুমাই না। ল্যাপটপ নিয়ে কাজ করতেছিলাম, দেখি তুই ফোনে মেসেজ দিলি। এখন বল, কি নিয়ে টেনশন করতেছস? তোর জামাই তো জেল থেকে আউট হয়ে গেছে, টেনশন কি নিয়ে করস? আয়মানের প্রশ্ন শুনে পূর্ণতে একটু সতর্ক হয়ে ভাবল, পূর্বকে জেল থেকে আনার দায়িত্ব ছিল আয়মানের। সেখানে পূর্ব ওর সাথে না এসে আয়মানের ফোন দিয়ে মেসেজ পাঠিয়ে ওকে উধাও হয়ে গেছে। বিষয়টা খুবই আশ্চর্যজনক। পূর্ণতা এদিকে চুপ করে চিন্তা ভাবনায় ডুব দিলে ওপাশ থেকে আয়মান প্রচুর প্রশ্ন করতে থাকে। এক পর্যায়ে পূর্ণতা সদ্বিদ ফিরে পেলে আয়মানের কথায় প্রশ্নচিহ্ন ঝুলিয়ে বলে, তুই কি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছিস? প্রশ্ন শুনেই শক্ত হয়ে গেল আয়মান। কয়েকবার গলায় ঢোক গিলে গলা ভিজালো ও। এরপর আমতা আমতা করে হাসি টেনে বলে উঠল, আজব মাইয়া, লুকানোর কি আছে? কি লুকামো আমি? তুই কি আমার উপর ডাউট করতেছস নাকি? পূর্ণতার এই উত্তর শুনে একটু যেন নিভল। আয়মান নিশ্চয়ই জানে না পূর্ব কোথায়, কারণ পূর্ব ওকে নির্ঘাত কিছু জানিয়ে যাবে না। তবুও পূর্ণতার ব্যাকুল মন পূর্বের অবস্থা জানার জন্য অস্থির হয়ে উঠল। আয়মানকে অস্থির গলায় প্রশ্ন করল, দোস্ত, তুই তো ওকে দেখেছিস তাই না? ও কেমন আছে? শরীরের অবস্থা কিরকম? ওর হাতটা কেমন ছিল? দেখ আয়মান, প্লিজ আমার কাছে কিছু মিথ্যা বলিস না। আমি এমনিতেই কিছু ভাবতে পারছি না। আমার অবস্থা তো তুই জানিস। এই গর্ভাবস্থায় আমি ওর খোঁজে বেরোতে পারবো না। দোস্ত, দোহাই দোস্ত, প্লিজ বল ওর অবস্থা কেমন আছে। এতগুলো প্রশ্ন করে পূর্ণতা হাঁপিয়ে উঠে নিঃশ্বাস ছাড়তে লাগলো। ওর অপর পাশে আয়মান নিশ্চুপ হয়ে বসে রইল। কয়েক মুহূর্ত নীরবতা চলতেই আয়মান উত্তরে ঝুলি নিয়ে বলল, তুই জানোস আমার কাছে পূর্ব ভাই কি বলছে? তুই যে এত টেনশন করস, এই টেনশন থেকে দূরে থাকতে বলছে। একটু শান্ত হ পূর্ণতা। ভাই ভালোই বলছে, ভাই ভালোই আছে। আমার 2 চক্ষু দিয়া বাইরে আমি ভালোই দেখেছি। বাকিটা ভাই আসলেই বুঝতে পারবি। কিন্তু তোরে শুধু একটা কথাই বলতে চাই, ভাই অনেক চুপচাপ হয়ে গেছে, কথাটা কম বলে। পূর্ণতা এ কথা শুনে ফট করে চকিতে জিজ্ঞেস করল, ও কথা কম বলে মানে? তোর সাথে কম বলবে কেন? দোস্ত, পূর্ব কি সুস্থ আছে? মিথ্যা বলবি না তুই। আমার মন বলতেছে তুই ঠাড়া মিথ্যা বলতেছিস। আয়মান প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে রাগান্বিত স্বরে বলল, ঠাস করে একটা থাপ্পড় মারমো। এইদিকে মিথ্যা বইলা আমার কি লাভ? তোকে মিয়া বিবির তালবাহানা দেখলে গা জিডি কইরা চলে। ভাই যদি অন্যখানে যাইতে চায়, এখানে আমার কি দোষ? পূর্ণতা হতবুদ্ধির মতো কিছুক্ষণ চুপ করে থাকলো। ফোনের ওপাশে আয়মান যাতা ভাষায় কথা শোনাতে লাগলো, কিন্তু একটা শব্দ পূর্ণতার কান দিয়ে ঢুকলো না। যখন আয়মান আবোল তাবোল ভাষায় বকতে লাগলো, তখন পূর্ণতা অন্যমনস্ক হয়ে শান্ত সুরে হতভম্ব ভঙ্গিতে পড়ল, ও কি খারাপ কিছুতে জড়িয়ে পড়লো? আয়মান এই মুহূর্তে কিছু কঠিন কথা বলতে যাবে, তৎক্ষণাৎ সে পূর্ণতার কথা শুনে থমকে গেল।
বিস্ফোরিত দৃষ্টিতে কপাল কুঁচকে আশ্চর্য কণ্ঠে চেঁচিয়ে বলল, তুই বাইরে ডাউট করতেছস পূর্ণতা? ছি, কেমনে এসব ভাবতে পারলি? ভাই তোরে ছাড়া অন্য কারো দিকে কোনোদিন নজর দিছে? কোনো সুন্দরী মায়ের পিছে রঙ্গসঙ্গ করছে? বইন, তুই মাথা ঠান্ডা কর, উল্টাপাল্টা কিচ্ছু ভাবিস না। ভাই এসব শুনলে কষ্ট পাইব। উত্তেজনায় গা ফেটে যাচ্ছিল আয়মানের। পূর্ণতা এসব কি হাবিজাবি ভাবতে লেগেছে সে কিছুই বুঝতে পারছে না। মেয়ে মানুষের মাথায় 19-20 হলেই সন্দেহের পোকা ঠুকে কিলবিল করে, কিন্তু তাই বলে বিশ্বাসের ডোর এত হালকা হয়ে যাবে? আয়মান দ্রুত স্টাডি টেবিল থেকে উঠে বারান্দার দিকে চলে গেল। সেখানে সাবিহা দাঁড়িয়ে কালো আকাশের নক্ষত্রগুলো দেখছিল। আয়মানকে দেখে সে না দেখার ভান করে অন্যদিকে মগ্ন হলো। আয়মান কানে ফোন ধরে রেলিংয়ে উঠে বসতেই শান্ত কণ্ঠে বলল, তুই কাঁদিস না পূর্ণতা, ভাই খারাপ কাজ করতে যায় নাই, কিছু জরুরি কাজ আছে, ওইগুলো দেখতে গেছে। তুই যদি এমন করে সন্দেহ করস ভাই কি ভালো থাকবো? আমারে বারবার বইলা গেছে তোর প্রতি খেয়াল রাখতে, খুদেজা আন্টির কাছে চেক আপ করতে নিয়ে যাইতে। এসবের মানে কি তুই বুঝোস? ভাই ওনার দিকে দেন না দিয়া আগে তোর দিকে খেয়াল রাখতে বলছে। নিজেরে সামলা আর মেসেজটা ডিলিট দে, রাতে জাগিস না। আমরা জামাই বাবা শান্তিতে দুনিয়ায় আসতে পারবো না, মতো জল্লাদ তোরে কষ্ট দিব। দেখছেরি, ঘুমা কইতাছি। অনেকক্ষণ পর পূর্ণতা হাসির আওয়াজ পেল আয়মান। স্বস্তিতে বুকের উপর থেকে ভারী বোঝা নেমে গেল ওর। পূর্ণতাকে ঘুমাতে বলে ফোন কেটে দিল। রেলিং থেকে নামতে চেয়ে সাবিহার দিকে চোখ পড়ল আয়মানের। সাবিহা আজ গাঢ় বেগুনি রঙের শাড়ি পরেছে। বাতাসে খোলা চুলগুলো রেশমি সুতার মতো উঠছে। আবছা অন্ধকারে ওপাশের গালটা যেন চকচক করে জ্বলছে। সাবিহার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে কয়েকবার আপাতমস্তক চোখ ঘুরালো আয়মান। শেষে চোখ ছোট করে সাবিহাকে উদ্দেশ্য জোর গলায় বলল, কাকে দেখার জন্য এখানে দাঁড়িয়ে আছো? রাস্তার দিকে পই পই করে কাকে খুঁজছো? হ্যাঁ, প্রশ্নটা ছুটতেই আয়মান কপাল কুঁচকে নিল। অহেতুক বার্তা শুনে সাবিহার সাথে সাথে আয়মানের দিকে বিস্ময় দৃষ্টিতে তাকালো। ঠোঁট শক্ত করে সাবিহা কিছু ভয়াবহ কথা বলবে, অমনি আয়মান হাতের ইশারায় ওকে কাছে ডাকলো। সাবিহা শক্ত মুখে বাধ্য মেয়ের মতো ওর সামনে যেয়ে দাঁড়াতেই আয়মান জিজ্ঞেস করলো, কিছু জিজ্ঞেস করছি, ওইখানে তাকিয়ে কি দেখছো? আর ইদানিং দেবদাসের ফিমেল ভার্সনের মতো মুখ কালো করে থাকো কেন? তোমার স্বামী কি গাঁজাখোর না নেশাখোর? কি নিয়ে দুঃখ তোমার? সাবিহা চট করে শক্ত মুখে স্থির দৃষ্টিতে জবাব দিল, সে অনুভূতি শূন্য রসকসহীন মানব, ভাবলাকান্ত হাবলা কোথাকার। আয়মানের চোয়াল ছুলে গেল তৎক্ষণাৎ। কপালে ভাঁজ আরো গাঢ় করে ঠোঁট কুচকে ফেলল। সাবিহা তখনও অটলভাবে তাকিয়েছিল, কিন্তু পরবর্তী অবস্থার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। আয়মান রেলিংয়ে বসা অবস্থায় সাবিহার হাত টান মেরে মধ্যবর্তী দূরত্ব ঘুচিয়ে ফেলল। সাবিহা চক্ষুকোটর বিশাল বড় করে মুখ হাঁ করে ফেলল। আয়মান ওর ঘাড়ে চাপ দিয়ে মুখটা কাছে টানল। নাক ফুলিয়ে আয়মান যখন তপ্তকর নিঃশ্বাস ছাড়ছিল, তখন নিঃশ্বাসের উষ্ণ বাতাস সাবিহার মুখের উপর পড়ছিল। এতটা কাছে, এতটা নিকটবর্তী হওয়ার কারণে সাবিহার ভেতর কালবৈশাখীর মতো তোলপাড় হচ্ছিল। আয়মান ক্রুদ্ধ কণ্ঠে বলল, আরেকবার যদি ওইসব কথা বলতে শুনি, থাবড়া এই চাপার দাঁত ওই পাশে, ওই চাপার দাঁত এই পাশে ঘুরাইয়া ফেলবো। তারপর দেখি করে যায় কত সাহস থাকে। সাবিহা চোখ বড় করে ঠোঁট কাঁপিয়ে মৃদু ভঙ্গিতে কাঁপছিল। কিছুদিন আগেই আয়মানের ভয়ঙ্কর রাগটা সাবিহা দেখেছে। আয়মানের জরুরি ফাইলের উপর চা ফেলে দেয়াতে চাকরকে কিছু না করে রুমে এসে রাগ ছেড়েছে। রুমে থাকা সব কাচের
বস্তু এক এক করে ভেঙে ফেলেছে। স্টাডি টেবিলের কাজটাও বাদ যায়নি এতে। সেদিনের সেই দৃশ্য দেখে সাবিহা এখন চুপসে থাকে। আয়মানকে দেখলে ভাঙচুরের তাণ্ডবটা চোখের পাতায় ভাসে। সাবিহার ভয়ার্ত চাহনি এবং থরথর কাঁপুনি থেকে দেখে আয়মান কিছুটা অবাক হলো। রাগান্বিত মুখটা ধীরে ধীরে স্বাভাবিক করতেই সাবিহার উদ্দেশ্যে বলে উঠল, তুমি কি আমার কোনো আচরণে আঘাত পেয়েছো? আয়মানের শুদ্ধ ভঙ্গিতে কথাবার্তা দেখে সাবিয়া একটা স্বস্তির ঢোক গিলল, কিন্তু চোখের কোটরে ভয়ের ছাপটা তেমন কমল না। সাবিয়া উত্তর না দিয়ে চুপ করে থাকলে আয়মান একবার ওর ঠোঁট দুটোর দিকে তাকালো। তারপর চোখের দৃষ্টি সাবিয়ার চোখের দিকে তাক করতেই আয়মান নিচু স্বরে অদ্ভুত মাদকতা কণ্ঠে বলে উঠল। কথা শেষ করতেই আয়মান চোখ বন্ধ করে ফেলল, কিন্তু সাবিয়ার ঘাড় থেকে হাত সরিয়ে ওকে দূরে ঠেলল না। প্রকৃতির নীরবতা এবং ঠান্ডা মৌসুমে সর্বরতা দুটোই যেন আষ্ঠে পৃষ্ঠে আঁকড়ে ধরল দুজনকে। সাবিহার চোখ ভয়ের আক্রোশ থেকে শান্ত হয়ে উঠল নীরবে। জাতাকলের মতো সকল ইচ্ছা আকাঙ্ক্ষা মনের মধ্যে দাবিয়ে রাখলেও সেগুলো আজ বহুদিন পর যেন বাইরে বেরোতে চাচ্ছিল। সাবিহার সকল সুপ্ত অভিব্যক্তি ব্যক্ত করার জন্য শুকনো গলায় ঢোক গিলল। নিজেকে প্রস্তুত করে শান্ত কণ্ঠে বলল, আমি এক সময় পাগলা প্রেমিক ছিলাম। আমার অজান্তা প্রেমিকার জন্য প্রচুর অনুভূতি পুষেছিলাম। তার চুড়ি, ওড়না, কলম থেকে শুরু করে তার ব্যক্তিগত রুমালটাও আমি সংগ্রহ করেছিলাম। প্রতিদিন সেই রুমাল মুখের উপর রেখে তারপর রাতে ঘুমাইতাম। কি সুন্দর ঘ্রাণ ছিল। আমার ইচ্ছা ছিল যখন তাকে বিয়ে করব, আমার সব পাগলামির কথা তাকে জানাবো। আমি ধীরে সুস্থে তাকে সব ঘটনা একটু একটু করে বলবো। আমার সব কিছু শুধু তার হবে। কিন্তু আমার অজান্তা প্রেমিকা আজীবন অজানাই থেকে গেল। ও তো আর ফিরবে না। আর যাকে হামেশার জন্য আমার পাশে পেলাম, সে আমার কাছে আসতে ইচ্ছুক নয়। আমার উদাস ভাব কাটাতে সে একটু শ্রম দিতে চায় না। জানেন, আমি চাইলেও আপনার উপর অধিকার ফলাতে পারি না। চাইলেও আমার সামনে একটা ভালোবাসার কথা বলতে পারি না। আমার এ নিয়ে কোনো কষ্ট নেই, সত্যি কষ্ট নেই। কিন্তু আমি জানি না এই কথাগুলো বলতে যে কেন আমি ফুপিয়ে কাঁদছি। বিশ্বাস করুন, আমি কষ্ট পাচ্ছি না। আমি জানি আপনার মনে শ্রেয়া আপুই সবসময় থাকবে। উনি সবসময় যেন থাকুক, এটাই চাই। আমি চাই না আপনি কখনো ওনাকে ভুলে যান। সে তার ভুলের জন্য বড় ধরনের মাসুল গুনছে। কিন্তু জানেন, কারো জীবনে সেকেন্ড অপশন হিসাবে আসাটা খুব কষ্টের, খুব যন্ত্রণার হয়। আপনি যতই প্রিয় মানুষটার জন্য সর্বোচ্চটা করুন না কেন, সেই মানুষটা তার প্রিয় মানুষের কথা ভেবে আপনার সাথে তুলনা করে। আমি প্রথম ভালোবাসা হতে চেয়েছিলাম, কিন্তু আমি কোনো ভালোবাসাই দিন শেষে হতে পারিনি। না প্রথম না শেষ, হয়ে গেছি দ্বিতীয়। তাও সেটা থাকা না থাকা এক সমান। আসলে মেয়ে মানুষ তো, তাই আমার আবেগটা বেশি। আপনি আমাকে কষ্ট না দিলেও অকারণে কষ্ট পেয়ে বসি। আমাদের জীবনটা না খুব ছোট। এই জীবনে দুঃখের প্রহর যদি বেশি হয়, তাহলে এত যন্ত্রণা হয় যে তখন আর দুনিয়াতে টিকতে ইচ্ছে করে না। শরীরের অসুখ হলে চিকিৎসা হয়, কিন্তু মনের অসুখ হলে মুখ বুজে সহ্য করা লাগে। জানেন, আমাকে কেউ পছন্দ করে না। আমি যখন হই, আব্বা নাকি 4 দিন আমার মুখ দেখেনি। আমি মেয়ে হয়েছি বলে অলক্ষণ নিয়ে জন্মেছি। বড় হলে তাদের মাথার উপর ঋণের বোঝা চাপাতে দুনিয়ায় এসেছি। আম্মা আমাকে আগলে ধরে বড় করলেও বড় ফুপি আমাকে সবচেয়ে আদর করত। ফুপা অনেক আগেই আলসার রোগে ফুপুকে একা রেখে মারা যায়। ফুপার দেয়া সে কানের ঝুমকা বিক্রি করে আমাকে পড়াশোনার জন্য টাকা পাঠালো। আমার কাছে ডাবির ফর্ম ফিলাপেরও টাকা ছিল না। ফুপু আর আম্মা মিলে সেই টাকা কিভাবে জোগাড় দিল আল্লাহই সাক্ষী। আমার এখনো মনে আছে, যেদিন আমি বিদায় নিতে আব্বার কাছে গেলাম,
সেদিন আব্বা আমাকে থাপ্পড় হিসাবে বকশিস দিয়ে গলা ধাক্কা মারলো। ময়মনসিংহ স্টেশন থেকে ট্রেনে চড়ে কমলাপুর স্টেশনে অনেক দুঃখ নিয়ে এসেছি। আমি তখন গেয়েও ভূত ছিলাম। শহুরে মেয়েদের সাথে কিভাবে চলাফেরা করব এগুলো নিয়েই একদিন কেঁদে দিয়েছি। তারপর তাকদির আমাকে একটা ডাভির একটা মহিলা শিক্ষকের সাথে পরিচয় করিয়ে দিল। জাহানারা ম্যাম বাংলা পড়াতো। ম্যামই হোস্টেলের ব্যবস্থা, 2টা টিউশনি আর নিয়ম কায়দা শিখিয়ে দিল। আজ যে আমি আপনার সামনে শুদ্ধ ভাষায় কথা বলতে পারছি, সেটা সম্পূর্ণ কৃতিত্ব জাহানারা ম্যামের। আমি কোনোদিনও আপনার যোগ্য হতে পারবো না। আমি সবসময় একটা খ্যাত ছিলাম, আজীবন খ্যাতই থাকবো। গ্রামের নিম্ন পরিবারের মেয়েরা বড়লোক পরিবারের ছেলেদের মনে ভালোবাসা পায় না। তারা যদি সেটা পেয়েও থাকে তাহলে। সাবিহা তার চলমান কথাটা আর শেষ করতে পারল না। আকস্মিক একটা ঝোঁক এসে সাবিহার 2 চোখ বন্ধ করে কথার মাঝে দাড়ি বসিয়ে দিল। সাবিহা যখন চোখের পাতা খুলল তখন অন্ধকারের জন্য প্রথম কিছুই দেখতে পেল না। সেই আবছা অন্ধকারের চোখ সয়ে গেল যখন আয়মানের বদ্ধ চোখ জোড়া স্পষ্ট যেন দেখতে পেল। তৎক্ষণাৎ সে অনুভব করল আয়মান ওর ওষ্ঠাধরে ঠোঁট মিলিয়ে দিয়েছে, বুকের সাথে সাবিয়াকে কাছে টেনে পিঠ আঁকড়ে জড়িয়ে ধরে আছে। সাবিয়া আশ্চর্যের ধাপগুলো বিস্ময়সূচকে অতিক্রম করতে থাকলেও আয়মান অনেকক্ষণ পর ওকে ছেড়ে দেয়। অন্ধকার রাতের স্তব্ধ নীরব মুহূর্তে সাবিয়ার ছলছল হয়ে আসা চোখের দিকে তাকিয়ে থাকে। এই দৃষ্টিতে আবদ্ধ হয়ে আয়মান তার কালো জ্যাকেটের জিপারটা খুলে রেলিংয়ে বসা অবস্থায় সাবিয়ার 2 বাহু টেনে উষ্ণ বুকের সাথে মিলিয়ে নেয়। জ্যাকেটের 2 প্রান্ত টেনে সাবিহাকে সহ নিয়ে জ্যাকেটের চেন আটকে দেয়। নিজের মোহবিষ্ট শান্ত চাহনির মাঝে সাবিয়ার অশ্রুময় নয়ন মিলিয়ে আয়মান নির্লিপ্ত খোলা চুলের মাঝে হাত বুলিয়ে ঘাড়ে শক্ত করে হাত রাখে। গলা ও গালে অধর স্পর্শে উন্মুক্ততায় সাবিহার চোখের জমায়েত হওয়া অশ্রুধারা গাল ছাপিয়ে পড়তে থাকে। জ্যাকেটের মাঝে আবদ্ধ সাবিহার হাত দুটো ধীর গতিতে আয়মানের দেহ স্পর্শ করে। অমনি সাবিহা মৃদু ধাক্কায় ভঙ্গিতে চট করে আয়মানের পিঠে আঁকড়ে কাঁধে মুখ গুজে ফুপিয়ে উঠলে আয়মান তৎক্ষণাৎ রেলিং থেকে ব্যালেন্স সামলে হাস্যসুরে চেঁচিয়ে বলে, কি সর্বনাশ! এখনই পড়ে যেতাম তো। আমি তো পড়তাম, আমার সাথে তুমিও টপকে যেতে। আয়মানের কথায় বিশেষ প্রভাব ফেলল না সাবিহার উপর। সাবিহা 2 হাতে আয়মানকে ঠেসে ধরে আছে তখন। আয়মান নিজেই রেলিং থেকে নেমে সাবিহার কোমর চেপে একটু উঁচু তুলে রুমের দিকে নিয়ে বেডে শোয়ালো। জ্যাকেট খুলে পাশে রাখতেই সাবিহার উপর ঝুঁকে ওর অশ্রুসিক্ত গালে গাঢ় চুমু খেয়ে ওর চোখের দিকে তাকিয়ে বলল, আমি হীরাকে হারিয়েছি বলে কোহিনূর হারানোর ভুল করব না সাবিহা। কথাটুকু শেষ করতেই আয়মান সাবিহার কপালে পরম আবেশে অনেকক্ষণ যাবৎ উষ্ণ ছোঁয়া বসিয়ে রাখল। এক এক করে 2 চোখের পল্লবে ওষ্ঠ স্পর্শ করতেই আয়মান পেটের কাছে ঠোঁট ছুঁয়ে বলল, আমার জামাই বাবা আসতে বেশি দেরি নেই। আমার একটা ওয়াসিব বাড়ির বউ চাই। তোমার এই ছোট্ট পেটের গর্ভস্থরে আমার মেয়ের কি জায়গা হবে? আমার এই অসভ্য ধরনের কথাবার্তার জন্য দুঃখিত, কিন্তু আমি একটি মেয়ের বাবা হতে চাই। তার কণ্ঠ থেকে আদো আদো সুরে বাবা ডাক শুনতে চাই। স্বর্গীয় সুখটা পেতে চাই সাবিহা। আমার জীবনে আরেকটি মেয়ের অস্তিত্ব চাই। সাবিহা এই প্রশ্নোত্তরে হ্যাঁ বা না কিছুই বলল না। পেটের উপর থেকে আয়মানের ডান হাতটা টেনে চুমু খেল সাবিহা। উত্তরের আশা চেয়ে থাকা আয়মানের অব্যক্ত ইশারাটা বুঝতে পারল। মুচকি হেসে সাবিহার মাঝে নিজেকে লুকিয়ে ফেলার জন্য তৎপর এবং একাগ্র হয়ে উঠল। ঐশ্বর্যশালী মহান সৃষ্টিকর্তা যা ছিনিয়ে নেয় তা হয়তো উত্তম রূপেই ফিরিয়ে দেয়। আয়মান তার দীর্ঘদিনের মায়াটা সঙ্গী করেই নতুন পথচলায় পা বাড়াল। পৃথিবীর বুকে কেউ কখনো থেমে থাকে না,
না সময়, না মুহূর্ত, না মানুষ, না উড়ন্ত ফানুস। সব কিছুই চলমান, সব কিছুই নিজ নিজ জায়গা থেকে ক্ষণিকের জন্য পথ হারিয়ে দুঃখ বয়ে আনে। দিন শেষে দুঃখের আধার কাটিয়ে সুখের আলোতে আবার জীবনের গতিপথ ফিরিয়ে আসে। কিন্তু মানুষ সুখ খুঁজতে গিয়ে সর্বদা দুঃখ বয়ে আনে। ক্যালেন্ডারের দিনগুলো সময়ের তালে তালে পেরিয়ে যেতে লাগলো। মাসের পর মাস শূন্য ওয়াসিফ ভিলা তৃষ্ণার্ত পথিকের মতো এক ফোঁটা পানির আশায় সদর দরজায় তাকিয়ে থাকত। প্রতিদিন ঘুম থেকে আশা নিয়ে উঠত, আজই বোধহয় পূর্ব তার কাজ শেষ করে ফিরবে, আজই সবাইকে চমকে দিয়ে আনন্দে কাঁদিয়ে দিবে, আজই পূর্ব তার রাশ ভারী মুখটা নিয়ে পূর্ণতার সামনে আসতে সোজা বুকের মাঝে টেনে নেবে। আয়শার সাথে কড়া কড়া কথা বলে শেষমেশ জাপটে ধরবে। বাবার বিছানায় বসে কিছুক্ষণ আলাপ আলোচনা করবে। কিন্তু দিন শেষে রাতের আধারে পৃথিবী ছেয়ে গেলে সব স্বপ্নই যেন ঠুনকো লাগে। পূর্ণতা অনেক চেষ্টা করেছে পূর্বের খোঁজ করার, অনেকবার জিজ্ঞেস করেছে আয়মানকে পূর্ব সম্বন্ধে কিছু জানে কিনা, কিন্তু ভাগ্য যেন সহায় হয় না। সাগরতকে পূর্বের না আসা নিয়ে বলার পরও সাগরত যেন মুখ লুকিয়ে বেড়াচ্ছে, কেউ কিছুই ওর কাছে বলতেই চাচ্ছে না। পূর্বের ব্যাপারে সূক্ষ্ম তথ্য জানাতে চাচ্ছে না। এক গুমুটপূর্ণ রহস্যের ভেতর পূর্বের জেল থেকে ছাড়া পাওয়ার সত্য এবং বাড়িনে ফেরার ঘটনাটা গোপনীয় আছে। এদিকে প্রেগনেন্সি নিয়ে পূর্ণতার মনে ভয়ঙ্কর বাসা বেঁধেছে। জাওয়াদের সেই আঘাতের কারণে মাঝে মাঝে পেটে প্রচণ্ড ব্যথা ওঠে। অনেকক্ষণ সেই ব্যথা সহ্য করতেই পূর্ণতা আটকে ওঠে। তখন বাধ্য হয়ে খোদেচাকে ডাকা হয় রাত বিরাতে। খোদেচা পূর্ণতাকে অনেক আকুতি মিনতি করেছে বাপের বাড়িতে এই সময়টুকু থাকতে, কিন্তু পূর্ণতা সম্পূর্ণ না করে দিয়েছে। সে ওয়াসিফ ভিলা ছেড়ে কোথাও পা দেবে না। এদিকে ডেলিভারির ডেট এগিয়ে এলে কোনো এক শুক্রবার লেবার পেইন উঠে পূর্ণতার। প্রচণ্ড বেদনায় মুখ লাল হয়ে ওঠে ওর। আয়শা সেই দৃশ্য দেখে দ্রুত গাড়ি রেডি করে খোদেচার হাসপাতালে নেয়ার ব্যবস্থা করে। সময় তখন সকাল 9টা বাজে। পলাশ তার গোঙানো সুরেই আয়শাকে আদেশ করে পূর্ণতার সাথে থাকতে। এদিকে আয়শা পূর্ণতাকে নিয়ে গাড়িতে উঠলে বাড়ির সবচেয়ে বিশ্বস্ত মেয়ে চাকর ময়নাকে বলে যায় পলাশকে নাস্তা খাওয়াতে। পূর্ণতা আজ বোরখা পরার মানসিকতাই ছিল না। আকাশি রঙের ঢোলা ম্যাক্সির উপর সাদা রঙের বড় একটা ওড়না পেঁচিয়ে পুরো শরীর ঢেকে নিয়েছিল। মুখে মাস্ক না লাগিয়ে ওড়নার শেষ অংশটুকু দিয়ে মুখ ঢেকে নিল। পুরো রাস্তায় ক্ষণে ক্ষণে ঠোঁট কামড়ে চোখ খুচকাচ্ছিল পূর্ণতা। আয়শা ওর পিঠে ও হাতে অনবরত হাত বুলিয়ে দিচ্ছিল, ড্রাইভারকে তাগাদা দিচ্ছিল দ্রুত হাসপাতালে পৌঁছাতে। পথিমধ্যে হঠাৎ আয়শার ফোনে ময়নার কল আসলে তিনি পূর্ণতাকে বাম হাতে আগলে ধরে ডান হাতে ফোনটা ধরে বৈরী অবস্থায় অস্থির ভাবভঙ্গিতে আয়শা ময়নার উদ্দেশ্যে কিছু বলবে তার আগেই ময়না সন্দেহজনক সুরে বলল, খালাম্মা একটা বেড়া এসে এই বেড়ার ভাবির কথা শিখাইতেছে, কয় ভাবিরে রাখতে। এই বেড়ারে কি কমু এখন? আয়শার কানে ফোন আটলেও তার সম্পূর্ণ মনোযোগ পূর্ণতার দিকেই ছিল। তিনি বারবার পূর্ণতার মুখে নানা আমল পড়ে ফু দিচ্ছিল। অনেকটাই অবচেতন মনে না চিন্তা করে ময়নার উদ্দেশ্য করে বলে উঠল। আয়শা তাড়াতাড়ি কল কেটে পূর্ণতার মুখে পানির বোতল তুলে দিল। তিনি একদম ভুলে গেলেন ময়না একজন অজ্ঞাত মানুষের জন্যই অনুমতি নিতে চাচ্ছিল। সেই মানুষকে তা না জেনে তিনি তথ্য দিয়ে দিলেন। প্রচণ্ড ব্যথায় সারা মুখ লাল হয়ে উঠেছে পূর্ণতার। সিটের পেছনে মাথা হেলিয়ে চোখ মুখ খিচে রয়েছে সে। পেটের যন্ত্রণায় প্রসব বেদনায় হলেও দ্বিতীয় ব্যথাটিও তীব্রভাবে যুক্ত হয়েছে। দ্বিতীয় ব্যথাটার জন্য মনে হচ্ছে নাড়ি ভুঁড়ি ছিঁড়ে যাচ্ছে। এদিকে ব্যস্ত সড়কে তুমুল ট্রাফিক জ্যাম, গাড়ি যেন এগোতেই পারছে না। আয়শা প্রায় হন্য হয়ে গিয়েছে এমন বিকট পরিস্থিতি দেখে। মাথা চাপড়ানো বন্ধ করে শেষমেশ হাল ছেড়ে দিয়েছে তিনি।
ড্রাইভার সৈকত আহত মুখে কিছুই করতে পারছে না। যানজটে বৈরী অবস্থা দেখে অশ্রাব্য ভাষায় কিছুক্ষণ গালাগালি করল ঠিকই, কিন্তু উপায় হিসেবে কিছুই সে করতে পারল না। পূর্ণতা নিজেকে অটল রাখার জন্য প্রচুর চেষ্টা করছে। একসাথে দুটো ব্যথার যন্ত্রণায় ঠোঁট ভেদ করে চাপা আর্তনাদ বেরিয়ে আসছে। হঠাৎ চোখ খুলে গাড়ির সিলিংয়ের দিকে সে তাকালো। মাথাটা তখনও সিটের পেছনে হেলানো। ডান পাশে থেকে ডান হাতটা আয়েশা ধরে রয়েছে। পূর্ণতার দুই চক্ষু কোলে কোণা থেকে টপ টপ করে পানি পড়ছে। সে মাথাটা ধীর গতিতে ডানে ফিরিয়ে আয়েশার বিহব্বল মুখের দিকে তাকালো। আয়েশার চোখ তখন ছলছল হয়ে দৃষ্টি নত ছিল। পূর্ণতা গলাটা ভিজিয়ে ব্যথাতুর কণ্ঠে খুব আস্তে করে বলল, মা, হাসপাতালে পৌঁছাতে পৌঁছাতে যদি আমার দম চলে যায় তবুও শেষ চেষ্টাটা হিসেবে ওকে বাঁচানোর চেষ্টা করবেন। বিদ্যুৎ পৃষ্ঠের মতো চমকে গেলেন আয়েশা। বিস্ফোরিত দৃষ্টিতে পূর্ণতার হাতটা নির্লিপ্তে কখন ছেড়ে দিলেন খেয়াল হলো না। শুধু দরদর করে চোখ থেকে পানি পড়তে লাগলো ওনার। পূর্ণতা তখনও ব্যথায় নিজের ঠোঁট কামড়ে আয়েশার দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়েছিল। চোখের ভেতর নোনা জল ভর্তি হয়ে ঝাপসা হতে লাগলো ওর। আয়েশা কিছু কড়া কথা বলার জন্য মুখ খুললেও ঠিকই, কিন্তু গলার কাছে শব্দগুলো জট পাকিয়ে আটকে গেল। তিনি নিজেকে সামনে নিয়ে ধাতস্থ সুরে বললেন। পূর্ণতার নির্বিকার দৃষ্টিতে তাকিয়ে থাকতেই সহসা ব্যথার তীব্রতায় চোখ খিচে মেরে বন্ধ করল। অসহায় ভঙ্গিতে নিঃস্ব পথিকের মতো আয়েশার পূর্ণতার হাতটা আবার কাছে টেনে নিলেন। শাড়ির ব্লাউজের চোখ মুছে জানালার বাইরে একটু তাকাতেই তিনি প্রচণ্ড চমকে উঠে দুভ্রুর মাঝে অনেকগুলো ভাঁজ ফেলল। তিনি বুঝতে পারলেন না কি হচ্ছে এখন। সব কিছু এলোমেলো লাগছে, যেন থেমে থাকা গাড়িগুলো হঠাৎই এক এক করে স্থির অবস্থায় ছেড়ে দিয়েছে। অজানা এক অস্থিরতায় উতলা হয়ে আয়েশার চারপাশে চলন্ত গাড়ির দিকে তাকিয়ে দিশাহারা হয়ে গেল। এদিকে নিজেকে গাড়িটাও শান বাজিয়ে ছুটার জন্য ইঞ্জিন চালু হয়ে গেছে। আয়েশা বারবার মনে হচ্ছিল এই বিশাল জ্যামটা কেউ নিজের হাতে ছুটিয়েছে, কেউ তো এগিয়ে এসেছে এমন জায়গায়। মনের ভেতর তীব্র অস্থিরতা ফেটে পড়লেও কারণটা জানার আর উপায় ছিল না। ড্রাইভার সর্বোচ্চ দিয়ে গাড়ি খুব কায়দা করে চালাতে লাগলো, কিন্তু আয়েশার ব্যাকুল মন জানান বাইরে। সেই কারণ উদ্ঘাটনের জন্য যখন চোখ রাখল তখন তিনি দেখলেন ট্রাফিক পুলিশের স্ট্যান্ড পোস্টের ওদিকে গোল করে ভিড়, কিন্তু সেখানে কি হচ্ছে দ্রুত গাড়ি টানার জন্য সেটা দেখা যায়নি। রাস্তায় জ্যামটা কেটে গেলে গাড়িটা তাড়াতাড়ি হাসপাতালে চলে আসে। একটু আগের ঘটনা নিয়ে আয়েশা প্রচণ্ড উদ্বেগপূর্ণে জর্জরিত হয়ে তালগোল হারিয়ে ফেলেছে। তিনি গাড়ি থেকে বেরোতেই হাতের ফোনটা সেখানে ফেলে এলেন। পূর্ণতাকে গাড়ি থেকে বের করে একটা নার্স দ্রুত ওকে হুইল চেয়ারে বসিয়ে দিলেন। নার্সটা চেয়ার ঠেলে জলদি পায়ে পূর্ণতাকে ভেতরে নিয়ে যেতে লাগলো। গাড়ি থেকে হাসপাতালের রিসেপশন পর্যন্ত আসতেই আয়েশার হাঁটুতে মারাত্মক টনটন করে উঠল। ব্যথা সহ্য করতে না পেরে আয়েশা তৎক্ষণাৎ হাঁটু ধরে নিচে ঝুঁকল। হাঁটুর গিটে প্রচণ্ড ব্যথা অনুভব হচ্ছে, আবার বিদ্যুতের মতো ঝিমঝিম করে উঠছে। তিনি কয়েক মিনিট নীরব থেকে আবার শক্তি সঞ্চার করে সোজা হয়ে দাঁড়াল। চোখ বন্ধ করে জোরে নিঃশ্বাস ছাড়তেই ওনার খেয়াল হলো গাল গড়িয়ে কিছু একটা পড়ছে। তিনি গালের উপর আঙ্গুল বোলাতেই বুঝতে পারলেন সেগুলো নোনা পানির ফোঁটা ছিল, যা চোখ থেকে টপ টপ বৃষ্টির মতো অজান্তেই গড়িয়ে পড়ছে। ভারাক্রান্ত দেহটা খুব দুর্বল লাগছে, তবুও তিনি শক্ত হয়ে দাঁত আটকে রিসেপশনে গিয়ে ফর্মালিটি পূরণ করতেই সেখানকার টেলিফোন থেকে খোদেচাকে খবর পাঠালো। খোদেচা সব কিছু ফেলে দ্রুত পায়ে কেবিন থেকে বেরিয়ে এসে প্রথমে পূর্ণতাকে অপারেশন থিয়েটারে পাঠায়। এরপর আয়েশাকে লিফটে করে ওটির সামনে এনে সিটে বসায়। তিনি আয়েশাকে শান্ত হতে বলে একজন পরিচিত নার্সকে বললেন আয়েশার দিকে খেয়াল রাখতে।
আয়েশা নিজের শূন্য হাতের দিকে লক্ষ্য করতেই হঠাৎ মনে পড়ে উনি ফোনটা গাড়িতে ফেলে এসেছে। এই মুহূর্তে আয়মান বা সাবিহাকে ফোন দেয়া দরকার। আয়েশা চটজলদি নার্সের কাছ থেকে ফোন চেয়ে আয়মানকে কল করে সব জানিয়ে দিলেন। একটু স্বস্তির নিঃশ্বাস অনেকক্ষণ পর ছাড়তেই আবারও সেই চাপা অস্থিরতা হলো। বারবার মনে হচ্ছিল সেই স্ট্যান্ড পোস্টের ভিড়টা অনর্থক ছিল না। কেউ বিপদ থেকে উদ্ধারের জন্য জ্যাম সরাতে ঝাঁপিয়ে পড়েছিল। কিন্তু কে ছিল সেই ব্যক্তি? এসব নিয়ে চিন্তামগ্ন হতেই খোদেজা কেবিন থেকে ওটির পোশাকে পরে মুখে মাস্ক লাগিয়ে বের হলেন। হাতে হলদে গ্লাভস টেনে টুনে পড়তেই আয়েশাকে অস্থির কণ্ঠে বলল, আমি ভেতরে যাই বেহান, দোয়া করবেন আল্লাহ যেন সব পালা মুসিবত দূর করে দেন। পূর্ব যে আসলো না, এখন কি হবে বলুন? বারবার নাকি আওড়াচ্ছে ও মরে যাবে। আমার সামনে কথা বললে আমি কিভাবে থাকবো বেয়ান? ওর কিছু হলে? খোদেজার গলা কণ্ঠস্বর রুদ্ধ হয়ে এলো। ছিটকে আসা কান্নাটা তৎক্ষণাৎ সামনে নিয়ে এক প্রকার পালিয়ে যাওয়ার মতো ওটিতে ঢুকলেন। আয়েশা জীর্ণ মুখে চুপ করে বসে রইলেন সিটে। থরথর করে কেঁপে ওঠা ঠোঁট ও ছলছল করে আসা চোখ দুটোই সামলানোর জন্য তিনি তখন ব্যতিব্যস্ত। ঘণ্টা খানেকের মধ্যে হাসপাতালের ভেতর আয়মান ও সাবিহা চলে এলো। ঠিক 15 মিনিটের মাথায় কবিরও সব কাজকর্ম ছেড়ে হাসপাতালে ছুটে এলো। সবাই যখন একত্র হয়ে ওটির সামনে জমায়েত হলো, তখন সবার মধ্যে প্রচণ্ড চিন্তা এবং উদ্বেগের দীর্ঘশ্বাস দেখা দিয়েছিল। তীব্র উৎকণ্ঠায় সবার প্রাণই যেন আটকে আছে। দম নেবার ফুরসতি নেই, সব যেন পানসে লাগছে। কবির একটু পরপর মাথায় পাক খাওয়া সাদা চুলের মধ্যে আঙুল জ্বালাচ্ছে। আয়মান লম্বা পথটুকুতে উদ্বিগ্ন ভঙ্গিতে অনবরত পায়চারি করছে। সাবিহা দেয়ালের পিঠ ঠেকিয়ে নিঃশব্দে চোখের পানি ফেলছিল, কিন্তু কান্নার সুরটা যখন নিচু থেকে উঁচুতে চলত, তখন আয়মান পথচারী থামিয়ে ধমকে সুরে চেঁচিয়ে বলল, তোমাকে এই টাইমে ব্যয় করতে বলছে কে? চুপ করতে পারো না? আয়মানের ক্রুদ্ধ আওয়াজে সাবিহা একটু মিইয়ে গেল। সকলের সামনে এভাবে বলাতে সাবিহার মনে সূক্ষ্ম অভিমান জমল। সে হালকা গোলাপি সুতির আঁচলটা টেনে ভেজা গালটা যখন মুছে নিচ্ছিল, ঠিক ওই মুহূর্তে লিফটের দিকে চোখ আটকে গেল ওর। হাত থেকে আঁচলটাও ধীরে ধীরে খসে পড়ল। অজান্তেই মুখের চোয়াল হা হয়ে গেল ওর। চকিতে চাহনিতে কিছু বলতে যেও তোতলাতে লাগলো সাবিহা। আয়মান এতক্ষণে খেয়াল না করলেও হঠাৎ সাবিহার তোতলানো শুনে সে দ্রুত দৃষ্টি ফিরিয়ে দেখল সাবিহা প্রচণ্ড রূপে আশ্চর্য হয়ে চোয়াল কাঁপিয়ে তোতলাচ্ছে। ওর তোতলানো একটা কথাও স্পষ্ট না। আয়মান সাবিহার দিকে লক্ষ্য রেখে পিছু ফিরে তাকাতেই মুহূর্তের মধ্যে ঝড়ের যেন প্রলোভ ঝাপটা লাগলো। আয়মান হতবুদ্ধির মতো তাকিয়ে থাকলো। ততক্ষণে লিফট থেকে আগত মানুষটা ওর সামনে এসে দাঁড়ালো। সে গম্ভীর ভরা মুখ, শক্ত চাহনির দুই চোখ, গায়ের সেই শুভ্র আদর্শের পাঞ্জাবিটা দেখে সকলের ভারাক্রান্ত দৃষ্টি যেন কৌতূহলে বশীভূত। এখন আয়েশা প্রচণ্ড উদ্বেগ হয়ে সিট থেকে দাঁড়িয়ে পড়েছে। কবির মুখে হতভাগ। সাবিয়া এখনো নিজের জড়তা কাটিয়ে শান্ত হতে পারেনি। ক্ষণিকের জন্য সকলের স্থবির দৃষ্টি দেখে শক্ত চাহনির মানুষটা এক এক করে সবার দিকে তাকালো। সবাই হতভম্ব, সবাই স্তব্ধ। হয়তো কেউ আশা করেনি পূর্ব আজ আসবে, এই মুহূর্তে উপস্থিত হবে, ঠিক হাসপাতালেও আগমন করবে। নীরবতার ক্ষণকাল চিরে সবার আগে সাবিহাই বিস্ময় সূচকে তোতলিয়ে বলল, ওয়াসিফ পূর্ব এখানে? সাবিহার ওইটুকু কথাতেই সবার সদ্বিদ যেন ফিরে এলো। পূর্ব তখনও চুপ করে দাঁড়িয়ে ছিল। তার বাম কপালের কোণে ক্রস করে দুটো সাদা ব্যান্ডেজ লাগানো। আজ ব্যতিক্রম হিসেবে পাঞ্জাবির হাতা কনুয়ে গুটাইনি পূর্ব। ফুল স্লিভ ছেড়ে দেওয়ার কারণে কবজি পর্যন্ত ঠেকে আছে। পূর্ব গভীর কণ্ঠে আয়মানকে ছোট্ট প্রশ্ন জিজ্ঞেস করে, ও ভেতরে? হ্যাঁ সূচকে মাথা নাড়লেও চুপ করে তাকিয়ে রইল পূর্বর দিকে। আয়েশা নিজের
আবেগান্বিত অবস্থাকে সংযত করে পূর্বের সামনে এসে কঠোর গলায় ঝাঁচিয়ে বলল। আয়শার ক্রুদ্ধ কণ্ঠস্বর কান্নায় আচ্ছন্ন হয়ে গেল। হু হু করে তিনি কেঁদে উঠলেও এই মুহূর্ত বয়সের ভারে ভেঙে আসা শরীরে তিনি আর নিজেকে সামলাতে পারল না। তখন ভেতরে সকল দুঃখ যাতনা তীব্র অশ্রুধারা প্রকাশ করলেও তিনি পূর্ব এতক্ষণ চুপ হয়তো আগে কখনো থাকেনি। আজ নিজের চোখের সামনে মাকে কাঁদতে দেখেও সে আর ভেঙে কথা বলেনি। সেই যে কঠোর দৃষ্টি নিয়ে এখানে আসলো, শেষ পর্যন্ত ওভাবেই দৃষ্টিকোণ বজায় রেখেই চলল। সবার সাথে ভালো মন্দ কথাবার্তা যা একটু বলল তাও খুবই মাপযোগ করে স্বল্প উত্তরে সারল। আয়শা তখন একটু শান্ত হয়ে ক্লান্ত দেহ সিটে বসে পড়লেন। পূর্ব আয়েশার সাথে কথা বলতে এলে তিনি মুখ ঘুরিয়ে না শোনার ভান করে সাবিহার সাথে কথা বললেন। এদিকে কবিরের সাথে টুকটাক কথা সারতেই পূর্ব যখন প্রস্তুত হলো ঠিক তখনই ওটির দরজা খুলে খোদেজা বাইরে বেরুলো। লাবণ্যহীন মুখে খোদেজা মাথার টুপিটা যখন খুলতে গেল, সেও পূর্বকে সামনে দেখে থতমত খেয়ে হা হয়ে গেল। কৌতূহল চাপতে না পেরে তিনি সবাইকে জিজ্ঞেস করে বসলেন, ও ও কখন এলো? কথাটা তালগোল পাকিয়ে গেল ওনার। হাইমান উত্তরটা দেওয়ার জন্য তৎপর হলেও তার আগেই পূর্ব নিজের কথাটা স্বাভাবিক ভঙ্গিতে পেশ করে বলল, ভেতরে যেতে পারবো? খোদেজা আশ্চর্য ভঙ্গিতে একবার পূর্বের দিকে তাকাচ্ছে, আরেকবার দৃষ্টি ফিরিয়ে সকলের শান্ত চাহনি দেখছিল। কিন্তু আগামাথা কিছুই তিনি এই মুহূর্তে ঠাউর করতে পারছিল না। কাঙ্ক্ষিত উত্তর না পেয়ে পূর্ব আবার জিজ্ঞেস করল, আমি কি ভেতরে যাব? এবারটা প্রশ্নটা ঝাঁঝালো সুরে বলল পূর্ব। খোদেজা মৃদু কায়দায় শিউরে উঠতেই অস্বাভাবিক ভঙ্গিতে একবারের জায়গায় 6 বার মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো। পূর্ব দাম্ভিকতায় পূর্ণ পদচারণায় খোদেজার পাশ কাটিয়ে ওটির দরজা ঠেলে ভেতরে ঢুকল। এদিকে খোদেজা পূর্বের অমন অধ্যতপূর্ণ আচরণ দেখে বেশ অবাক হলো। কখনো উঁচু স্বরে কথা বলা তো দূরে, সে নিচু কণ্ঠেই চুপচাপ থাকা পছন্দ করে। ওটি বন্ধ দরজার দিকে তাকিয়ে থেকে এরপরও দৃষ্টি ঘোরালো সবার দিকে। সবার চোখেই কৌতূহল, সবার চোখেই উদ্বেগ। কেবিনের কামরায় চোখ বন্ধ করে শুয়ে আছে পূর্ণতা। সাদা রঙের পাতলা কম্বল ওর গলা পর্যন্ত ঢাকা। কতক্ষণ পর সে চোখের পাতা খুলল তা অবশ্য অনুমান করা যাচ্ছে না। পূর্ণতা চোখ খুলতেই বুঝতে পারল সে এখন ওটির কামরায় নেই, নর্মাল কেবিনের নরম বেডে সে শুয়ে আছে। শরীর খুব পাতলা এবং ক্লান্তিকর লাগছে, মাথাটা বেশ ভারী মনে হচ্ছে। একা কেবিনে থাকার যন্ত্রণা খুব কষ্টের। কেউ পাশে থাকে না একটা বার হাত ধরার জন্য, সাহস ও বিশ্বাস বাড়ানোর জন্য কেউ হাসি মুখে কেবিনের ভেতর ঢোকে না। আজ পূর্ব নামক মানুষটার ইচ্ছে পূরণ করে দিল পূর্ণতা। তবুও কেন সৃষ্টিকর্তা ওকে বাঁচিয়ে রাখলো? পূর্ণতা অস্বচ্ছ দৃষ্টিতে চোখ বন্ধ করতে টুপ করে বালিশের উপর অশ্রুজল পড়ল। নিঃশব্দে একের পর এক বড় বড় অশ্রুফোঁটা বর্ষণের মতো ছড়তেই হঠাৎ পাশ থেকে কেউ বলে উঠল, কাঁদছো কেন? সমস্ত গা কাঁপিয়ে শিউরে উঠে পূর্ণতা। তৎক্ষণাৎ চোখ খুলে সে শব্দ উৎসের দিকে তাকালো। দুর্বল শরীরটা রক্ত শূন্যের মতো ঠান্ডা হয়ে আসছে ওর। বুকের ভেতর সবকিছু নিংড়ে ছিঁড়ে আসছে। কান্নায় স্ফুলিঙ্গ তখন 2 ঠোঁট চেপে আটকানোর জন্য তুমুল চেষ্টা করা হচ্ছিল। তখন সেই কণ্ঠটা আবারও বলে উঠল, খারাপ লাগছে তোমার? টলটল করে চোখ দুটো ছাপিয়ে অশ্রু বর্ষণ চলতে লাগলো পূর্ণতার। পাশে বসা ব্যক্তির কোলে সদ্য জন্ম নেওয়া শিশুকে দেখে পূর্ণতা চোখ কুঁচকে কেঁদে দিল। কান্নায় হিড়িকে পূর্ণতা ফুপিয়ে উঠল। তখন শরীরের দুর্বলতার দিকে আর পরোয়া করার সময়ও পেল না, যার জন্য মাসের পর মাস সে অপেক্ষা করতে করতে ভেঙে পড়েছে। সে আজ চোখের সামনে এভাবে উপস্থিত। পূর্ব পূর্ণতার মাথার কাছ থেকে সরে এসে ওর নেতানো হাতের কাছে বসল। পূর্ণতা মুখোমুখি হয়ে 2 হাতে ডোরে রাখা নবজাতকের কপালে 4র্থ চুমুটা খেল পূর্ব।
ঘুমন্ত নবজাতকের দিকে তাকিয়ে থাকতেই পূর্ব তৎক্ষণাৎ ঝাপসা দৃষ্টি নামিয়ে মাথা নিচু করে ফেলল। কান্না মিশ্রিত কণ্ঠে নিচু সুরে বলল, আমার ছেলে। স্যালাইনের নল ও যন্ত্রপাতির কক্ষ থেকে নর্মাল বেডে আনা হয়েছে পূর্ণতাকে। শরীরের মধ্যে দুর্বলতার রেশ এখনও কায়েম রয়েছে। খোদেজা কিছু ওষুধ খাইয়ে পূর্ণতাকে রেস্ট নিতে বলেছে, কিন্তু পূর্বর জন্য সেটা সম্ভব হয়নি একদমই। খোদেজা যেখানে কাউকে থাকতে নিষেধ করেছিল সেখানে অটল হয়ে বেডের পাশে পূর্ব বসে রইল।